আজকে আমরা পথের দাবির দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম পর্বে আমরা দেখলাম যে রাজনৈতিক সন্দেহভাজন সব্যসাচী মল্লিক হিসেবে মহাপাত্রকে সন্দেহ করা হচ্ছিল। গিরিশ মহাপাত্রের তাই খানা তল্লাশি চলছিল। তার কাছ থেকে গাঁজার কলকে পাওয়াতে তাকে জিজ্ঞাসা করা হয় যে এই শরীরে তুমি গাঁজা খাও, তখন সে বলেছিল যে পরকে সে যদি নিজে খায়নি। এই কথা শুনে জগদীশবাবু চটে গেছিল, বলেছিল মিথ্যাবাদী কোথাকার। তারপরের অংশে আমরা দেখলাম নিমাইবাবু জগদীশবাবু দুজনের মধ্যে আলাপ আলোচনা করে তাকে ছেড়ে দিল এবং সিদ্ধান্ত নিলে এরপরেও অন্যান্য ট্রেনগুলোয়, তারপরে জাহাজ বন্দরে আমাদের অনেক সতর্ক হয়ে থাকতে হবে। সে রেঙ্গুনে যে এসেছে বা আসছে সেই ব্যাপারে কিন্তু সত্যি খবর আমাদের কাছে রয়েছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সতর্ক হয়ে থাকতে হবে। যাই হোক, এই ঘটনার পর অপূর্ব নিজের বাসায় ফিরে এলো। বাসায় ফিরে এসে সে যথারীতি তার স্নানাহার করলো, পোশাক পরিচ্ছদ পরে অফিসে গেল, কিন্তু তার মন পড়ে রইল সেই গিরিশ মহাপাত্র সব্যসাচী মল্লিকের চিন্তায়। এই চিন্তার মানসিকতা দেখে তার অফিসের অন্যতম সহকর্মী রামদাস তলোয়ারকর তাকে কিছুটা বুঝতে পারে, তার মানসিকতা উপলব্ধি করতে সে পারে বলে সে তাকে বলে যে সে নিশ্চয়ই কিছু চিন্তা করছে, তাই বাড়ি থেকে কি কোনো চিঠি এসছে তাকে জিজ্ঞেস করে। তো সে যথারীতি বলে না না, বাড়ির কোনো চিন্তার কারণ নেই, তবে আমার বাড়িতে এই যে চুরি হয়েছিল, যে বাড়িতে থাকি তার জন্যই থানায় গিয়েছিলাম, সেটা প্রথম পর্বেও আমরা আলোচনা করেছি। তো সেখানে গিয়ে এই ঘটনা ঘটেছে যে সব্যসাচী মল্লিক সন্দেহে একজনকে ধরা হয়েছিল, সে হচ্ছে গিরিশ মহাপাত্র। তার বেশভূষা মানে দেখলে তুমিও রামদাস তলোয়ারকর হেসে থাকতে পারবে না। মানে অদ্ভুত বড় বড় চুল, সামনের দিকে পেছনের দিকে চুল নেই বললেই চলে, সিঁথি করা, নেবুর তেলের গন্ধে গোটা থানার লোককে একেবারে মাথা ধরিয়ে ছেড়েছিল। আর কথাবার্তার স্টাইল সত্যি মানে হাস্যকর। এই অপূর্ব মুখে গিরিশ মহাপাত্রের এই পরিচয় শুনেই কিন্তু রামদাস তলোয়ারকর তার চরিত্র বেশভূষার সুপরিচয় পেয়ে নিজেই মনে মনে হাসতে থাকে এরকম। তারপরের অংশে আমরা দেখছি কি না, নিমাইবাবু, জগদীশবাবু, পুলিশের এই বড় অফিসাররা কিন্তু এই বুনো হাঁস ধরতেই ব্যস্ত। মানে যারা ব্রিটিশদের বিরোধিতা করছে তাদের চোখে এরা হচ্ছে শত্রু, এদেরকে ধরবার জন্যই তারা যেন কাজে নিযুক্ত হয়েছে। ওই অপূর্বর বাড়িতে যে চুরি হয়ে গেছে সেই চোরকে ধরবার জন্য নিযুক্ত হয়নি। তা এরপর অপূর্ব বলছে যে জগদীশবাবু বড় অফিসার এবং তার বড় অফিসার হচ্ছে নিমাইবাবু। এই নিমাইবাবু কিন্তু তাদেরই দেশের লোক, বাংলাদেশের লোক, তার বাবার বন্ধু, তার বাবাই নিমাইবাবুর এই চাকরি করে দিয়েছিলেন। এই কথা শুনে একটু তাচ্ছিল্য করে রামদাস যেন বলেছিল তার জন্য আপনাকে পরবর্তীকালে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। এটা বলার পর অপূর্বর মুখের রিয়াকশান দেখে রামদাস তলোয়ারকর পরে নিজে বুঝতে পেরেছিল যে এটা বলা তার ঠিক হয়নি, আত্মীয় তো। যাই হোক, রামদাসের এই যে ধারণাটা ঠিক নয় সেটা পরিষ্কার করে যুক্তি দিয়ে অপূর্ব বোঝানোর চেষ্টা করছে, যিনি আমার আত্মীয় হতে পারে, কিন্তু আমার সবথেকে কাছের আত্মীয় হচ্ছে সেই দেশপ্রেমী বিপ্লবী সব্যসাচী, যিনি নিজের প্রাণের কথা না ভেবে, নিজের পরিবার পরিজনের কথা না ভেবে আমাদের স্বাধীনতার জন্য সর্বস্ব ত্যাগ করেছে। তাই তাকে আমি আপন বলতে পারবো না এমন সাধ্য আমার নেই। সে সব থেকে বড় হচ্ছে আমার আপন, আমার নিমাইবাবু বাবার বন্ধু থেকেও বড় আপন, কারণ সে আমাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। এই পরাধীনতার জ্বালা কষ্ট যে কি আমি মর্মে মর্মে অনুভব করছি। এই বলতে গিয়ে সে একটা ঘটনার কথা বলছে যে রেঙ্গুন স্টেশনে একদিন সে বসেছিল, ফিরিঙ্গি ছোড়ারা ভারতীয় হওয়ার অপরাধে, কালো চামড়ার আদমি হওয়ার অপরাধে তাকে লাথি মেরে স্টেশনে ফেলে দিয়েছে, প্ল্যাটফর্মে ফেলে দিয়েছিল বসার জায়গা থেকে। তার সে প্রতিবাদ করেছিল এবং বৃহত্তর প্রতিবাদ করবার জন্য স্টেশন মাস্টারের কাছে যায়। স্টেশন মাস্টারের এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, তাকে কুকুর ছাগলের মতো তাড়িয়ে দেয় স্টেশন থেকে এরকম। আর অন্যান্য ভারতীয় দেশের লোকেরা সেই স্টেশনে উপস্থিত ছিল, কিন্তু কেউ প্রতিবাদ করেনি, বরঞ্চ তারা যেন আমাকে সান্ত্বনা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, ভাই তোমার ভাগ্য ভালো, হাড় পাঁজরা ভেঙে যায়নি। তাই এই কষ্ট দুঃখ মর্মে মর্মে বহু ভারতীয় বিভিন্ন জায়গায় পাচ্ছে, সেটা অপূর্ব কিন্তু বুঝতে পারছে। তাই তার কাছে মনে হচ্ছে সব্যসাচী মল্লিক অনেক বেশি আপন। তা অপূর্বর সঙ্গে এই ধরনের অন্যায়ের খবর শুনে কিন্তু রামদাস তলোয়ারকরেরও মনটা খারাপ হয়ে যায়, তার চোখটা ছলছল করে, কারণ সে তার সত্যিকারের বন্ধু। এরপরের অংশে আমরা দেখছি কি
অফিস ছুটি হওয়ার ঠিক আগে বড় সাহেব হাতে টেলিগ্রাম নিয়ে অপূর্ব সাহেব দেখা করছে, যে কি তাদের ব্রাঞ্চ অফিস ম্যান্ডালে, সোবে, মিথিলা, ভামো এইসব জায়গায় নাকি ডিসিপ্লিন নষ্ট হয়ে গেছে, ঠিকঠাক কাজ হচ্ছে না। এই ডিসিপ্লিন ফেরানোর জন্য ভামো যেতে হবে অপূর্বকে, আর অপূর্বই পরবর্তীকালে যে বড় সাহেব হবে এই অফিসের, সেটা তাকে বুঝিয়ে দেয় বর্তমানের বড় সাহেব। তাই বলছে আগে থেকেই সব অফিসগুলো একটু দেখে রাখা ভালো। তা অপূর্ব রাজি হয়ে যায়। তা অপূর্ব যাবার জন্য তার সঙ্গে একজন আড়দালি রাখে এবং অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদাকে সঙ্গী হিসাবে নেয়। আর তিওয়ারিকে বাড়ি ভাড়া, যে ঘর নিয়েছিল, যে ঘর বা যে বাড়িটা সে ভাড়া নিয়েছিল, সেই বাড়িতে রেখে যাওয়ার ব্যবস্থা করে। এবং তার যে কোনো ভয় নেই, তার যে কোনো দুশ্চিন্তা নেই, তার জন্য রামদাস তলোয়ারকার রয়েছে, তাকে আশ্বস্ত করে এবং স্টেশনে গিয়ে উপস্থিত হয়। স্টেশনে তখন ট্রেন ছাড়তে 5 মিনিট দেরি ছিল, সেরকম সেই পরিস্থিতিতে দেখা যায় যে সেই গিরিশ মহাপাত্র স্টেশনে এসে উপস্থিত হয়। গিরিশ মহাপাত্রকে চিনতে পারে অপূর্ব, তার পরিচয় দেয়। গিরিশ মহাপাত্র তাকে চিনতে পারে এবং গিরিশ মহাপাত্র বলে যে আমি কিন্তু আজে বাজে কাজ করি না, আমাকে কিন্তু অযথা আপনারা পুলিশের লোকেরা হেনস্থা করছেন, এগুলো করবেন না, করলে আমার কিন্তু আর চাকরি থাকবে না, কেউ ভালো চোখে দেখবে না। তখন অপূর্বও তাকে বলে আমি কিন্তু পুলিশের লোক নই। রামদাস তলোয়ারকারও সামনাসামনি গিরিশ মহাপাত্রকে দেখে এবং দেখে তার আগে পাওয়া বিবরণের সঙ্গে তাকে হুবহু মেলাতে সে সক্ষম হয়। এরকম অবস্থায় দুজনের মধ্যে কথোপকথন হয় এবং গিরিশ মহাপাত্র বলে যে এনার্জন থেকে তার দুজন বন্ধু আসছে, তাদেরকে রিসিভ করতেই সে স্টেশনে এসে উপস্থিত হয়েছে। অপূর্ব বলে সে ভামো যাচ্ছে। এরমভাবে কথোপকথন হয়। তারপরে গিরিশ মহাপাত্র সেখান থেকে অন্যদিকে একটু অগ্রসর হয়। এরপরে ট্রেন ছেড়ে দেয়। রামদাস তলোয়ারকর অপূর্ব শুভাকাঙ্ক্ষী হয়ে তাকে যাওয়ার শুভেচ্ছা বিনিময় করে এবং ট্রেন তখন যাত্রাপথের উদ্দেশ্যে অগ্রসর হয়। অপূর্ব এই ট্রেনেতে প্রথম শ্রেণীর যাত্রী ছিল। সে ভেবেছিল প্রথম শ্রেণীর যাত্রী মানে সব রকম সুযোগ সুবিধা পাবে, তাকে কেউ ডিস্টার্ব করবে না। তাই সন্ধ্যার পর সে যথারীতি খাদ্যগ্রহণ করার পর ঠিকঠাকভাবে আহার খেয়ে জল খেয়ে যখন রাত্রিতে নিদ্রা যাপন করছিল, ভেবেছিল যে যেহেতু প্রথম শ্রেণীর যাত্রী, কেউ তাকে ডিস্টার্ব করবে না, কোনো রকম ঘুমের ব্যাঘাত হবে না। কিন্তু তার এই ধারণাটা যে কত ভুল, সে বড় ভুল, সেটা সে বুঝতে পারলো কিছুক্ষণ পরেই। যে ট্রেনে পুলিশ অফিসার তার নাম ধাম ঠিকানা একবার নয় নানান অজুহাতে 3বার ধরে এসে তাকে বিরক্ত করে, তার ঘুমের ব্যাঘাত ঘটায়। একবার সে ঠিক থাকতে না পেরে প্রতিবাদ করে। তখন প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব তাকে বলেছিল যে তোমাকে বারবার বিরক্ত আমরা করতেই পারি, কারণ তুমি একজন ভারতীয়, তুমি ইউরোপিয়ান নও। অপূর্ব বলল আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, সেইভাবে ভাড়া দিয়েছি, সেইভাবে আমার তো সার্ভিস পাওয়া উচিত, আপনি আমার ঘুমের বিঘ্ন ঘটাচ্ছেন। তখন ওই বর্মা সাব ইন্সপেক্টর সাহেব আরও বড় কটু কথা তাকে শোনালো যে এ নিয়ম হচ্ছে রেলওয়ে কর্মচারীর জন্য, ইউরোপিয়ানদের জন্য, ভারতীয়দের জন্য নয়। যদি আমি মনে করি তোমাকে তোমার ওই ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের টিকিটের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের তুমি প্যাসেঞ্জার হলেও কি হবে, তোমাকে আমরা ইচ্ছা করলেই এই ট্রেনের কামরা থেকে টেনে নামিয়ে দিতে পারি। এটাই হচ্ছে পরাধীনতার জ্বালা, এটাই হচ্ছে পরাধীন ভারতবর্ষ। এর জন্যই তিনি সব্যসাচী মল্লিককে সমর্থন করেছেন। এখানেই উপন্যাসের অংশবিশেষ শেষ হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।